আমাদের আজকের গল্পে বন্য প্রাণী হত্যার উল্লেখ আছে। টিম কুইটজেল ফিল্মস বন্য প্রাণী হত্যাকে সমর্থন করে না। বন্য প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। কুইটজেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। কুইটজেল ফিল্মস প্রেজেন্টস অরিজিনাল অডিও বুক সিরিজ। আজ শুনবেন যেখানে বাঘের ভয়। গল্পের রচনায় সৈমি ব্যানার্জি, প্রধান চরিত্রে অর্জুন সামন্ত, অজিত মেহরা এবং অ্যাডাম। গল্প পাঠে সুরিত ব্যানার্জি। শুরু হচ্ছে যেখানে বাঘের ভয়। অর্জুনের তন্দ্রা ভাঙল। এতক্ষণ সে বুঝি কোনো স্বপ্নের জগতে ছিল, কিন্তু চোখ খুলে নজর এদিক ওদিক ঘোরাতেই তার হুঁশ হলো যে সে ট্রেনের মধ্যে শুয়ে আছে। অর্জুন ঝাড়গ্রামের ছেলে, কিন্তু সরকারি চাকরি হওয়ার দরুন প্রতি 6-7 মাস অন্তর তার বদলি হয়ে থাকে। যেমন এর আগে সে থাকতো সুন্দরবনে। বয়স তার 28, আকারে বেশ লম্বা ও তাগড়া, কিন্তু গায়ের রং একটু চাপা। সময়টা ইংরেজ শাসন, ভারত তখনও স্বাধীন হয়নি। অর্জুন রেলে চাকরি করে। তার কাজ ভালো হওয়ায় তার অফিসাররা তাকে খুব বিশ্বাস করত। এবারে সে বদলি হয়ে আসছে মধ্যপ্রদেশের বান্ধবগড় জঙ্গলের কাছে। উমারিয়া স্টেশনের স্টেশন মাস্টার রিটায়ার করার জন্য তাকে পরিবর্তিত করে এখানে আনা হচ্ছে। সে ট্রেন থেকে নামল। गुड मॉर्निंग सर, माई सेल्फ अर्जुन सामंता, बंगाल से। स्टेशन मास्टर की जॉब पे मुझे यहाँ ट्रांसफ़र किया गया है। ये लीजिए मेरा चिट्ठी। অর্জুন পকেট থেকে চিঠিটা বার করে বড় সাহেবের হাতে দিল। अरे हाँ हाँ अर्जुन, आओ आओ बैठो। ये लो तुम्हारा एड्रेस और चिट्ठी। तो सुन लो, अभी तुम्हें मैं बता देता हूँ तुम्हारा काम। यहाँ पर ज़्यादा समय ट्रेन नहीं आते, पर जब आते हैं तो बहुत लोग इसी स्टेशन पे उतारते हैं। पर शनिवार और रविवार कोई ट्रेन नहीं आते हैं, ठीक है? तो तुम कल से काम पर लग जाना। अभी क्वार्टर में जाके आराम करो। मंगल मंगल, हाँ मंगल, साहब को क्वार्टर लेके जाओ। जी धन्यवाद। এই বলে সে রেলওয়ে কোয়ার্টারের দিকে রওনা দিল মঙ্গলের সাথে। তার থাকার বন্দোবস্ত ওখানেই করা হয়েছে, কিন্তু তাকে সাবধান করল যে কোয়ার্টারের পেছনেই রয়েছে বিশাল জঙ্গল, আর সেখান থেকে যখন তখন বন্য প্রাণীরা বেরিয়ে আসে। স্টেশন থেকে কোয়ার্টার খুব বেশি দূরে না হওয়ায় তারা পায়ে হেঁটেই কোয়ার্টারে পৌঁছল। ইট কংক্রিটের দোতলা একটা বাড়ি। রাস্তায় মঙ্গল একটাও কথা বলেনি, খালি তাকে পৌঁছে কিছু বকশিস নিয়ে চলে গেল। ঘরের দরজাটা খুলতেই সে দেখল একটা ছোট্ট ঘর, যার এক পাশে একটা জানলা, জানলার পাশেই একটা খাট, এদিকে দরজার পাশে একটা ছোট্ট আলমারি, আর আরেক পাশে ছোট করে একটা বাথরুম। পাশেই রেলওয়ে স্টাফদের জন্য আছে একটা ভাতের হোটেল, খাওয়া দাওয়া সেখান থেকেই।
পরদিন থেকে অর্জুন তার কাজ শুরু করলো। দিনে মাত্র 3টে ট্রেন এই উমারিয়া স্টেশনে আসে। সকালে একটা, দুপুরে একটা আর রাতে একটা। ট্রেন যখন আসে তখন স্টেশনটা জনমানবে ভরে যায়, কিন্তু যখন আসে না তখন এতটাই ফাঁকা যেন মনে হয় এই পৃথিবীর অন্য এক প্রান্তে আছে। আর মানুষজনও বিশেষ জানে না এই স্টেশনের ব্যাপারে। বেশ কয়েকদিন এইভাবেই কেটে গেল। তারপর সেখানেই তার সাথে আলাপ হলো অজিত মেহরা বলে একজন মারওয়াড়ির সাথে। সে উমারিয়া স্টেশনের লাইন কনস্ট্রাক্টর। চেহারায় হাট্টা কাট্টা, গায়ের রং একটু ফর্সা, দেখতেও বেশ ভালো, আর পয়সা কড়িও বেশ আছে। সে এখানে তার নিজের বাড়ি করে থাকে। কিছু বছর আগে তাকে পশ্চিমবঙ্গে যেতে হয়েছিল এই লাইন কনস্ট্রাক্টরের কাজের জন্যে। সেখানে প্রায় 1 বছর থাকতে হয় তাকে। সে বাংলা বলতে না পারলেও বুঝতে ঠিকই পারে। দুজন বেশ ভালো বন্ধু হয়ে উঠল এই কিছুদিনের মধ্যে। तो कब आ रहे हो मेरे घर? হ্যাঁ, একদিন নিশ্চয়ই যাব। जाबो? नहीं नहीं, आज ही चलो, मुझे कुछ नहीं सुनना। আচ্ছা বাবা, ঠিক है। অজিতের জোরাজুরি ফেলতে না পেরে অর্জুন তার সাথে তার বাড়ির দিকে পাড়ি দিল। যাওয়ার পথে অর্জুন উমারিয়া গ্রামটাকে এই প্রথমবার এত সুন্দর করে দেখল। গ্রামটা খুব বড়ও নয়, আবার খুব ছোটও নয়। গ্রামের পরিবেশ আর মানুষজনও বেশ ভালো। প্রতিটা বাড়ির বাইরের দেওয়ালে সুন্দর সুন্দর আঁকাও রয়েছে। যেতে যেতে অর্জুন লক্ষ্য করল গ্রামের প্রত্যেকটা বাড়ির বাইরে বেড়া দিয়ে ঘেরা, এবং এটাও দেখল যে গ্রামের লোকজনও অজিতকে বেশ মান্যগণ্য করে। তারা অজিতের বাড়ি পৌঁছল। গ্রামের মধ্যে বেশ ভালোই পাকা বাড়ি, সামনে ছোট বাগান, আর তার পাশে ছোট একটা গোয়াল ঘর, যেখানে 2টো গরু আর একটা ছাগল বাঁধা রয়েছে। आओ आओ, बैठो। বাহ, ঘরটা তো বেশ ভালোই সাজানো। অজিতের বাড়িতে যে কাজ করে তাকে অজিত বলল চা জল খাবারের ব্যবস্থা করতে। ততক্ষণ অর্জুন অজিতের বসার ঘরটা বেশ ভালো করে দেখতে লাগলো। সেখানে রয়েছে বসার বড় চেয়ার, তার পেছনের দেওয়ালে টাঙানো 2টো বন্দুক, বড় চেয়ারের পাশে ছোট 2টো চেয়ার, সামনে একটা ছোট কাঠের টেবিল, তার উপরে রাখা একটা অ্যাশট্রে, আর সকালের হিন্দি ভাষী একটা খবরের কাগজ। অর্জুন জিজ্ঞেস করলো, তা শিকার টিকার করা হয় নাকি? हाँ, थोड़ा बहुत कर लेते हैं, कभी कभी वक्त मिला तो जंगल में भी चले जाते हैं। वैसे मैंने सुना है आपको भी शिकार का बहुत शौक है दादा। আরে না না, সেরম কিছু না। আমি নিজের মতো একটু চেষ্টা করি। हाँ हाँ, मुझे पता है आपको यहाँ ट्रांसफ़र क्यों ही किया गया है। দুজনে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পেরিয়ে গেল। আচ্ছা তাহলে আজ मैं चलता हूँ। इतने जल्दी क्यों? थोड़ी देर और रुक जाते। না না, ফির কবি। এখান থেকে স্টেশন অনেকটা পথ, আর ট্রেন আসারও সময় হয়ে গেছে। अच्छा ठीक है, पर दोबारा ज़रूर आइएगा। এই বলে অর্জুন অজিতের বাড়ি থেকে রওনা দিল। বাইরে অন্ধকার হয়ে গেছে, তাই অর্জুন তার টর্চের আলোর সাহায্যেই এগিয়ে চলল। যাওয়ার পথে গ্রামের মানুষদের মুখে শোনা গেল কয়েকদিন আগেই নাকি একটা বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে। সে প্রথমে স্টেশন গেল, কারণ ট্রেন আসার সময় হয়ে গেছে। কিন্তু তার মাথায় বাঘের কথাটা কিন্তু ঘুরতেই লাগলো। বেশ কিছুদিন কেটে যায়। এরই মধ্যে এখানে একজন ব্রিটিশ অফিসারও বদলি হয়। তার নাম অ্যাডাম হক। বয়সে অর্জুনের থেকে ছোটই হবে, কিন্তু দেখে মনে হয় না। তার আচার ব্যবহার চাল চলনে সে বুঝিয়ে দেয় সে তাদের থেকে আলাদাই।
অর্জুনের সাথে তার বন্ধুত্ব হয় এবং অর্জুনের মারফত অজিতের সাথেও হয়। Do you guys love jungles? Yes, and moreover, if hunting also becomes a part of it, then in Hindi we say मजा आ जाएगा. Hey, let's make a plan this weekend for hunting. What's your opinion, Arjun? হ্যাঁ, শিকার আমারও ভালো লাগে, কিন্তু ওই বন্যপ্রাণী হত্যা করা কি ঠিক? হঠাৎ একদিন অর্জুন স্টেশনে গিয়ে দেখে মঙ্গল আসেনি। রোজ মঙ্গলই তার বাজারপত্র করে দেয়, কিন্তু আজ সে হঠাৎ এলো না কেন? অগত্যা সকালের ট্রেন চলে যাওয়ার পর দুপুরের ট্রেন আসতে এখন একটু সময় আছে, তাই সে নিজেই গ্রামের বাজারে গিয়ে বাজার করলো। বাজার করতে গিয়ে তার কানে একটা খবর এলো যে একজনের বাড়ি থেকে নাকি বাঘ ছাগল তুলে নিয়ে গেছে। রাত্রিবেলা ছাগলটা খুব চিৎকার করছে, সে শুনেও ছিল, কিন্তু যখন দেখতে গেছিল তখন সবকিছুই শেষ হয়ে গেছে। শেষে সে গিয়ে শুধু বাঘের পায়ের ছাপ আর রক্তটাই দেখতে পেয়েছিল। পায়ের ছাপটা সোজা জঙ্গলের দিকেই গেছে। অর্জুন একটু চিন্তার সাথে ভুরু কুচকালো। কয়েকদিন আগেই সে বাঘের কথা শুনেছিল গ্রামবাসীদের মুখে। সেখানে অ্যাডামও ছিল। তারা দুজনে মিলে সেই লোকটির বাড়িতে গিয়ে তার থেকে পুরো ব্যাপারটা জানল। গ্রামের সব লোক তাকে চিনত আর অজিতের বন্ধু হিসেবে তাকে খুব শ্রদ্ধাও করত, তাই তাকে সবকিছু খুলেই বলল। সেখানে অজিতও কিছুক্ষণে উপস্থিত হলো। তাকে দেখে মনে হচ্ছে সে খুবই রেগে আছে। অ্যাডাম বাড়ির বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। आज तो उस शैतान को खत्म ही कर देंगे. অর্জুন তাকে শান্ত হতে বলল। শান্ত যাও, মাথা গরম করে কোনো কিছু করা ঠিক হবে না। আমরা জানি না যে এর পরের বার ও কোন দিক থেকে আক্রমণ করবে। সবার আগে আমাদের খুঁজে বের করতে হবে জঙ্গলের সব থেকে কাছের বাড়িগুলোকে, আর সেখানে গিয়ে সবাইকে সতর্ক করে আসতে হবে, আর তার সাথে জঙ্গলটাকেও ভালো করে ঘুরে দেখতে হবে। কাল তো শনিবার, হ্যাঁ কাল তো কোনো ট্রেন নেই। ঠিক আছে, কালই জঙ্গলটাকে ছেয়ে ফেলবো। অজিত অর্জুনের কথায় শান্ত হলো। ठीक है, कल चलते हैं. তারা সেই লোকটির বাড়ি থেকে বেরিয়ে অ্যাডামকে সবকিছু বলল। অ্যাডাম সেই শুনে বলল, Oh, that's interesting. Okay, I'll join you guys tomorrow as I can also arrange some horses for you and myself. No, Adam, we don't need any horses, cause it would create disturbance for other wildlife as well. We will walk through the forest. That's so dangerous. It's okay. আমরা সামলে নেব। Oh no, I'm not afraid. I'm coming with you guys tomorrow as I have more powerful gun than you. পরের দিন অজিতের একটা জরুরি কাজ এসে পড়াতে সে অর্জুন আর অ্যাডামের সঙ্গে যেতে পারে না। অগত্যা অ্যাডাম আর অর্জুন জঙ্গলের উদ্দেশ্যে দুজন একাই রওনা দিল। দুজনের কাঁধেই আছে দুটো বন্দুক। সকালে তারা সেরম জীবজন্তু দেখতে পেল না, শুধু কটা ময়ূর, হরিণ আর দু একটা হাতি। এছাড়া প্রচুর পাখি তো রয়েছে, কিন্তু জঙ্গলটা বেশ ভালো করে ঘোরার ফলে তারা বাঘের পায়ের ছাপ বেশ কিছু দেখতে পেল। অর্জুন বুঝতে পারলো এখানে প্রায়ই বাঘ আসে। তারপর গ্রামে ফিরে কোন কোন বাড়িগুলো জঙ্গলের কাছে আছে সেটা দেখে নিল। গ্রামে ঘোরার সময় অর্জুনের চোখ পড়ল গ্রামের পেছনের কিছু বাড়িতে, যেখানে ওষুধের মতো কি একটা তৈরি হচ্ছে। বেশ সুন্দর গন্ধ, কিন্তু ঘটনা হলো তারা তাদের মুখ, নাক, চোখ সবকিছু ঢেকে ওই ওষুধ তৈরি করছে। তাদের দেখে অর্জুনও তার নাক মুখ ঢেকে নিল। অ্যাডাম সেই সুন্দর গন্ধে মুগ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে দেখে অর্জুন তাকে টেনে ধরল এবং তারও নাক মুখ ঢাকতে বলল। অ্যাডাম, ডোন্ট মুভ ফরওয়ার্ড।
cover your mouth and nose with this handkerchief. আর তাদের জিজ্ঞেস করলো, भाई साहब ये क्या है? ये एक तरह की दवाई है साहब। हम जब भी शिकार पे जाते हैं ना, इसे लेके जाते हैं। इसे छिड़कने से जो खुशबू आती है ना, उससे जानवर हमारी तरफ आते हैं और उसे सूंघते ही बेहोश हो जाते हैं। Oh, that's kind of poison. অ্যাডাম তাদের কথা কিছুই বুঝতে পারল না দেখে অর্জুন তাকে বোঝালো। No, that's a kind of medicine. It doesn't harm anybody. और ये किस चीज़ से बनता है? ये जंगल की जड़ी बूटियों और फूलों को उबालने से जो मिश्रण तैयार होता है, ये उससे बनता है। তারা ঠিক করলো আজকে তারা বাঘটির জন্য একটা ফাঁদ তৈরি করবে। তাদের অনুমান অনুযায়ী গতবার বাঘটা ঠিক যেই বাড়িতে হানা দিয়েছিল, এইবার সেই বাড়ির আশেপাশের কোনো বাড়িতেই হানা দেবে। তাই অ্যাডাম আর অর্জুন ঠিক যেই বাড়িতে এবার ফাঁদ পাতবে, সেই বাড়ির লোকজনদের আগে থেকেই বলে রাখে এবং গ্রামবাসীদেরও আগে থেকে সজাগ করে রাখে। জঙ্গলের মধ্যে যে কটা বাড়ি তারা দেখছিল, সেই বাড়িগুলোর মধ্যে একটা বাড়ি অজিতেরও, তাই তাকেও সজাগ থাকতে বলা হয়। Are you sure you can do it? As per my assumption, হয়ে যাবে। Good luck, Arjun. Thanks a lot. Same to you. তাদের পরিকল্পনা অনুযায়ী তারা বাঘ ধরার জন্য একেবারে প্রস্তুত। তাদের কাছে আছে দুখানা বন্দুক, বেশ অনেকটা পরিমাণে গ্রামবাসীদের তৈরি করা সেই ওষুধ এবং মোটা কিছু মাছ ধরার জাল নিয়ে 5-6 জন গ্রামবাসী দাঁড়িয়ে। বাঘ ঠিক যেই পথ দিয়ে গ্রামে প্রবেশ করবে, সেই পথে সেই ওষুধ ছড়িয়ে বাঘকে অজ্ঞান করবে। অর্জুন তার তীক্ষ্ণ নজরে অপেক্ষা করছে বাঘের জন্য। বেশ কিছুটা সময় কেটে গেল। অর্জুন ভাবল হয়তো তার অনুমান ব্যর্থ হয়েছে, বাঘ বোধহয় আজকে আর আসবে না, জঙ্গলেই হয়তো কোনো শিকার পেয়ে গেছে। এই সব ভাবতে ভাবতে হঠাৎ দূরে ওই গাছের পেছনে ঝোপে একটা আওয়াজ হলো। কিছু এগিয়ে আসছে তাদের দিকে। অর্জুন তার সাথে যারা ছিল তাদের সকলকে সজাগ করল। সবার চোখ স্থির হয়ে আছে। অর্জুন খুব ভালো করেই জানে যে বাঘ লাফ দিলে বা এলে তা সহজে টের পাওয়া যায় না, কারণ তার পায়ের লোম এতটাই লম্বা, তাদের নখ সহজে দেখা যায় না। সুতরাং তারা কখন যে লাফ দিচ্ছে সেটাও বোঝা যায় না। হয়তো একজোড়া চোখ দেখা যাচ্ছে। অর্জুন তার চোখের পলকও ফেলছে না। এই বুঝি বাঘ বোধহয় ঝাঁপাবে। কিন্তু একটা বনো বিড়াল মোটা গাছের গুড়ি থেকে ঝাঁপ মারল। কাজে এতক্ষণ যেটাকে বাঘ ভাবা হচ্ছিল, সেটা আসলে বাঘের মাসি। অর্জুন হতাশ হলো ঠিকই, কিন্তু অবাক হলো না। সে বুঝতে পারল বনো বিড়াল সাধারণ বিড়ালের থেকে আলাদা হয়। তারা চেহারায় সাধারণ বিড়ালের থেকে লম্বা, উঁচু ও চোখ দুটো ঠিক বাঘের মতো। বাঘেরই মতো তাদের চলন, শুধু ওই মোটা গাছের গুড়িটার জন্য উচ্চতাটা বোঝা যায়নি, কারণ বাঘ বনো বিড়ালের থেকে একটু উঁচু হয়। হঠাৎ साहब साहब जल्दी चलिए साहब, अजीत साहब अपने घर पे खून से लटपट रहे हैं, शायद उसके ऊपर शेर का हमला हुआ है। তারা তড়িঘড়ি অজিতের বাড়ি গেল। অজিতের বাড়িটা জঙ্গলের অন্য প্রান্তে পড়ে, তাই তারা অতটা গা করেনি। গ্রামের লোকেরা ওই পথ দিয়েই শিকার করতে যায়, আর অজিতের বাড়ির পেছনেই কিছু টিলা আছে, আর সেখান থেকে কখনো বাঘ বেরোয়নি। কিন্তু অর্জুনের অনুমান ভুল হয়েছে। সে কখনো কল্পনাও করেনি যে পাহাড়ি টিলা থেকেও বাঘ বেরিয়ে আসতে পারে।
তারা অজিতের বাড়ি পৌঁছলো। সবাই অজিতকে দেখতে বাড়ির ভেতরে গেল, অ্যাডামও গেল, কিন্তু অর্জুন বাড়ির বাইরেটা ভালো করে দেখতে লাগলো। গোয়ালের 3 দিকে 2 ক্ষেপে ভালো করে বেড়া দেওয়া, কিন্তু এক দিকটা খালি, কারণ ওই দিকে বাড়ির ভেতরের বাগানে যাওয়ার রাস্তা, আর তার সামনে মোটা দেওয়াল। সে বুঝতে পারল বাঘ টিলার পথ দিয়ে বাড়ির পেছনে বেড়া ভেঙে গোয়ালে ঢুকেছে। বাঘটার 2টো মোটা বেড়া ভাঙতে একটু সময় লেগেছিল, তাই অজিত গরু ছাগলের চিৎকারের আওয়াজ পেয়ে বেরিয়ে এসেছে, কিন্তু ততক্ষণে বাঘটা বেড়া ভেঙে ফেলেছে। অজিতের বন্দুকটা গোয়ালে পড়ে আছে, হয়তো গুলিটা বাঘের গায়ে লাগেনি, আর তখনই বাঘটা আক্রমণ করেছে অজিতকে। সে এটাও বুঝলো বাঘটা মানুষ মারে না, মানে ম্যান ইটার নয়। না হলে সে অজিতকে বা কোনো গ্রামবাসীকে এতদিনে শিকার করতে পারত। অর্জুন ভেতরে গেল, দেখলো অজিত বিছানায় শুয়ে, তার শরীর দিয়ে রক্তপাত হচ্ছে। সবাই সেটা মুছে দিচ্ছে। आप लोग एक काम कीजिए, गांव में कोई चिकित्सक है तो उसे जल्दी बुलाइए और 2 लोग छोड़ के सब अपने आप घर चले जाइए। অর্জুনের কথা মতো 2 জন আর অ্যাডাম সেখানে থেকে গেল, বাকি সবাই চলে গেল। অর্জুন দেখলো বাঘ ভয় পেয়ে তার ওপর আক্রমণ করেছে, কারণ তার পিঠের দিকে বাঘের নখটা হালকা করে ছুঁয়ে চলে গেছে, এবং সেই বাঘের আক্রমণ দেখে অজিতও ভয় অজ্ঞান হয়ে যায়। যদি ওর মারারই হতো তাহলে আরো জোরালো আঘাত করতে পারত বা বুকে আঁচড় মারতে পারত। সেই রাতে অর্জুন ভাবলো অনেক হয়েছে, এবার জঙ্গলে ঢুকতেই হবে। তাই পরের দিন অর্জুন আর অ্যাডাম অজিতের বাড়ির সেই জঙ্গলের পথটা ধরেই এগিয়ে পড়ল। বাঘের পায়ের ছাপ কিছু কিছু দূরে দেখা গেছে, কিন্তু গাছের পাতা পড়ে কয়েকটা জায়গা ঢেকে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও তারা বাঘের দেখা পেল না। অ্যাডাম বলল, Arjun, I got a plan. Let's get separate and find the tiger. Whoever gets him will shoot him. But Adam, that's a very bad idea. It's a jungle. We are alone here and we only have 2 guns. বাঘ যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারে। Arjun, try to understand. This is a huge forest. We have sufficient amount of bullets today with us, so we cannot miss the chance. Okay, Adam, but be careful. Don't worry. You don't have any idea about my sharp eyesight. Please be careful. তারা দুজনই আলাদা হয়ে জঙ্গলের 2 প্রান্তে চলে গেল। তারা দুজনেই এদিক ওদিক খুঁজতে লাগলো। অনেকক্ষণ খোঁজার পরেও তারা একটাও বাঘ দেখতে পেল না। অ্যাডাম শেষে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় একটু জিরানোর জন্য বসলো, কিন্তু অর্জুন হাল না ছেড়েও এদিক ওদিক তখনও খুঁজছে। হঠাৎই তার কানে এলো বার্কিং ডিয়ারের শব্দ। অর্জুন কিন্তু জানে যে বাঘ আশেপাশে থাকলেই তবেই বার্কিং ডিয়ার চেঁচায়, আর এই বার্কিং ডিয়ারের শব্দটা আসছে অ্যাডাম যেদিকে আছে সেই দিক থেকে। অর্জুন পাগলের মতো সেই দিকে ছুটতে লাগলো। এদিকে অ্যাডাম গাছের তলায় বসে তার হালকা তন্দ্রা লেগে এসেছিল। তার তন্দ্রা ভাঙল একটি আওয়াজে, আর আওয়াজটি হলো বাঘের আওয়াজ। এক ঝটকায় সে ঘুম থেকে উঠে বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে ঝোপের মধ্যে কিছু একটা নড়ছে। অ্যাডাম বন্দুক তাক করে তৈরি।
আর কিছুক্ষণ পরেই ঝোপ থেকে বেরিয়ে আসে আস্ত একটা বাঘ। অ্যাডাম তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে। বাঘটা জিভ চাটছে। অ্যাডামের হাত কাঁপছে, তার শরীর স্নান করে যাচ্ছে ঘামে। বাঘটা এমনভাবে অ্যাডামের দিকে তাকিয়ে যেন এই বুঝি সে ঝাঁপ দেবে অ্যাডামের গায়ে। অ্যাডাম আর সবুর করতে না পেরে গুলি চালাবে, কিন্তু গুলিটা বাঘের গা ঘেঁষে বেরিয়ে গেল। আর এই আওয়াজে বাঘটা হঠাৎ করে ঝাঁপ দিল অ্যাডামের ওপর, কিন্তু পেছন থেকে গুলির শব্দ, এবং গুলিটা লাগলো বাঘের পায়ে। বাঘটা লুটিয়ে পড়ল। অ্যাডাম বেশ জখম হয়েছে। বাঘটা আবারও ওঠার চেষ্টা করতেই অর্জুন সেই ওষুধের সাহায্যে বাঘটাকে অজ্ঞান করে দিল, আর তার সাথে অ্যাডামও অজ্ঞান হয়ে গেল। ততক্ষণে বন দফতরের লোকেরা এসে হাজির। অর্জুন জানতে পারল অজিত তাদের সুরক্ষার জন্যই বন দফতরের লোকেদের পাঠিয়েছে। অর্জুন বলল, ये शेर अभी 6-7 घंटे तक बेहोश रहेगा। कृपया इसे पकड़ के किसी दूसरे जंगल में छोड़ कर आइए। कोई ऐसा जंगल जिसके आसपास कोई इलाका नहीं है, ताकि ये शेर किसी को हानि ना पहुंचाए। বন দফতরের লোকেরা বাঘটিকে দূরের একটা জঙ্গলে ছেড়ে দিয়ে এলো। অর্জুন অ্যাডামকে নিয়ে গ্রামে ফিরল। অ্যাডামের জ্ঞান ফেরার পর সে অর্জুনকে জিজ্ঞেস করলো, Did you kill the tiger? No, but he will not disturb us anymore. लेकिन तुमने उसे मार क्यों नहीं दिया? অজিত, বন্যপ্রাণী হত্যা করা পাপ। যেন বছর কয়েক আগে সুন্দরবনে থাকাকালীন একদিন আমি একটা বাঘকে গুলি করে মেরেছিলাম, কারণ সে লোকালয়ে ঢুকে পড়েছিল। কিন্তু পরে জানা গেছিল প্রচার রাত তার সদ্যজাত বাচ্চাকে চুরি করে নিয়ে গেছিল বলেই সে তার সন্তানের খোঁজে মানুষের উপর আক্রমণ করেছিল। সেটা জানার পর থেকেই আমি আর কোনো দিন প্রাণী হত্যা করিনি। আসলে আমরা মানুষরা লোভের বশে ভুলেই যাই যে প্রকৃতিতে আরও অনেক নিরীহ প্রাণী রয়েছে যারা এই প্রকৃতির ভার বয়ে চলেছে। তাদেরও যে প্রাণের ভয় আছে, তারাও যে প্রাণী, সেটা আমাদের মনেই থাকে না। লোভ জীবনকে ধ্বংস করে দেয়, তবু মানুষ তৃপ্ত হতে শেখে না। কথাটা শুনে অর্জুনকে সবাই বাহবা দিল। অজিত তাকে জড়িয়ে ধরে বলল, शाबाश दादा, आज अपनी मन जीते निलेन। শুনছিলেন যেখানে বাঘের ভয়। গল্প রচনায় সৈমী ব্যানার্জি, গল্প পাঠে সুরিত ব্যানার্জি, অর্জুন সামন্ত ও বড় সাহেবের চরিত্রে সৌপ্তিক দে, অজিত মেহরার চরিত্রে বিভু প্রকাশ, অ্যাডামের চরিত্রে রোহিত দত্ত, গ্রামবাসীদের চরিত্রে সৌপ্তিক দে ও ঋষভ কুমার ঝা, সাউন্ড ডিজাইন ও এডিটে সৌপ্তিক দে, পর্ব পরিচালনায় সৈমী ব্যানার্জি, পোস্টার ডিজাইন স্বাগত বাসু ও সৈমী ব্যানার্জি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।